সালাম আলাইকুম। তোমরা শুনতে পাচ্ছ আমার কথা? বুঝতে বুঝতে পারতেছো? ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, শোনা যাচ্ছে। পার্টিসিপেন্টস অনেক কম, 28, 5 মিনিটে চলে গেল। শুরু করবো আমরা নাকি আর একটু ওয়েট করবো? 30, 80 স্টুডেন্টসের মধ্যে 30, অর্ধেকও তো নাই। স্যার আর একটু ওয়েট করুন স্যার, আসবো শীতের মনে হয় প্রভাব স্যার। নাকি? হতে পারে স্যার। এখন এভারেজ কতজন থাকে অন্যান্য ক্লাসে তোমাদের? স্যার 60 থেকে 70 মতো। 60 আপ থাকে তো ভালো, কিন্তু 30 হয়েছে মাত্র।
ঠিক আছে, আমরা তো অনেকক্ষণ ওয়েট করলাম, 10 মিনিট হয়ে গেছে। আমরা এখন স্টার্ট করতেছি। হ্যাঁ, তো যারা আসলো, না আসলে তো কিছু করার নাই। 36 এখন আছে। শুনতে পাচ্ছ? আমার কথা বোঝা যায়? বুঝতে পারতেছো? ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, 37 হয়েছে, হয়তো আসতে থাকুক, ওনারা জয়েন করতে থাকুক। লাস্ট ক্লাসে আমরা সাইজিং কার্ভ মানে শুরু করতে পারিনি, এখান থেকে আমরা শুরু করবো আজকে। তো সাইজিং উইজমিং কার্ভটা মেইনলি এখানে সাইজ টেক আপ পার্সেন্টেজ এবং আমাদের এখানে উইভিং এর যে লুম ইফিসিয়েন্সি আছে, এই দুইটা জিনিসকে একসাথে একটা গ্রাফে রিপ্রেজেন্ট করা হয়। তো এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটাকে বলা হয় সাইজিং উইভিং কার্ভ। এখানে কার্ভ আকারে জাস্ট দেখানো আছে। তো আমরা যদি দেখি যে সাইজ অ্যাড অন পার্সেন্টেজটা যদি আস্তে আস্তে বাড়তে থাকে, হ্যাঁ, তো আস্তে আস্তে দেখো এখানে প্রথমে এখানে সাইজ অ্যাড অন পার্সেন্টেজটাকে একটা সলিড লাইন দ্বারা এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে। ওয়ার্ক ব্রেকেজটাকে দেখো, the solid line represents the warp breakage rate whereas the broken line implies loom efficiency. তো ওয়ার্পের ব্রেকেজ যখন বাড়তে থাকে তো লুম এফিসিয়েন্সিটা আস্তে আস্তে এটা কি হবে, কমতে থাকবে। তো ওই জিনিসটাকে এখানে দেখানো আছে। সেই সাথে দেখো এখানে সাইজ অ্যাড অন পার্সেন্টেজটাও এখানে দেখানো আছে। তো যদি সাইজ অ্যাড অন পার্সেন্টেজ একটা নির্দিষ্ট অপটিমাম লেভেল পর্যন্ত যদি বাড়াইতে থাকি তো লুম এফিসিয়েন্সি আস্তে আস্তে ইনক্রিজ করতে থাকে, কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে ব্রেকেজও বেড়ে যায়। ব্রেকেজ যখন বাড়ে আলটিমেটলি তখন কি ব্রেকেজ রিকভারি করার জন্য আমাদের টাইমটা বেশি লেগে যায়, অর্থাৎ লুমের স্টপ টাইম বেড়ে যায়। তো যখন স্টপেজের টাইম বেড়ে যায় এবং রিকভারি টাইম বেড়ে যায়, অর্থাৎ এই সময়টা লুম স্টপ থাকবে। তো লুম যখন স্টপ থাকবে আলটিমেটলি প্রোডাকশন কমে যাবে। দ্যাট মিনস এফিসিয়েন্সিটাও আমার কমে আসতেছে, যেহেতু স্টপেজ টাইম বেড়ে যাচ্ছে, রানিং টাইমটাও কমে যাচ্ছে তো এই জন্য যখন সাইজ টেক আপ অর্থাৎ সাইজ অ্যাড অন পার্সেন্টেজটা সবসময় একটা অপটিমাম লেভেলে রাখতে হয়। তো যদি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যখন ইনক্রিজ করতেছি সাইজ অ্যাড অন পার্সেন্টেজ, তো আমাদের দেখো এখানে ওয়ার্ড ব্রেকেজটা আস্তে আস্তে ওই যে রেড লাইন যেটা আছে, হ্যাঁ, সলিড লাইন যেটা, এটা দেখো ব্রেকেজ কমে আসতেছে। ব্রেকেজ কমে আসা মানে কি, দেখো সেন্টার পয়েন্টে আমরা যদি চিন্তা করি একেবারে মাঝখানের পয়েন্টে, তো এই পয়েন্টে সবচেয়ে কম ব্রেকেজ হচ্ছে, সবচেয়ে কম ব্রেকেজ অর্থাৎ নিচের দিকে যেটা আমাদের সলিড লাইন, সবচেয়ে কম ব্রেকেজে এফিসিয়েন্সিটা সবচেয়ে হাইয়েস্ট পিক পজিশনে আছে। দেন যদি আমরা সাইজ অ্যাড অন পার্সেন্টেজ আরো বাড়াইতে থাকি, তো তখন আবার দেখা যাবে কি আমাদের ব্রেকেজ আবার বেড়ে গেছে। ব্রেকেজ বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের এফিসিয়েন্সি ফল করবে। তো জাস্ট এখানে এই তিনটা জিনিসকে একসাথে রিপ্রেজেন্ট করা হয়েছে এখানে। এটাকে আমরা বলতেছি সাইজিং উইভিং কার্ভ। স্যার একটা জিনিস স্যার, বলো। স্যার সাইজ কম হলে তখন স্যার সহজে সুতাটা ছিঁড়ে যায়, এই জন্য হ্যাঁ, আমাদের ওয়েভিং এফিসিয়েন্সি কম হয়। কিন্তু সাইজ বেশি হলে স্যার ওয়েভিং এফিসিয়েন্সি কমে যায় কেন? এখানে শুধুমাত্র যে সাইজ কম হলেই যে ছিঁড়ে যাবে এরকম না। আসলে সাইজ আমি যখন কোটিংটা অনেক বেশি দিয়ে দিই, অনেক উপরে যখন কোটিংটা অনেক বেশি হয়ে যায়, হার্ড হয়ে যায়, অথবা পেনিট্রেশনটা অনেক বেশি হয়ে যায়, এটার কারণে ইলংগেশন প্রপার্টি আছে একটা সুতার, একটা ইলংগেশন প্রপার্টি ছাড়া আমরা কিন্তু উইভিং করতে পারবো না। তোমাদেরকে এটা পড়ানোর কথা স্পিনিং এ। হ্যাঁ, প্রত্যেকটা কাউন্ট ওয়াইজ একটা নির্দিষ্ট ইলংগেশন প্রপার্টি থাকতে হবে প্রত্যেকটা ফাইবারের। তো একটা নির্দিষ্ট পরিমাণ সে এলংগেশন হবে, বাট এখানে তার মলিকুলার কোনো ডিগ্রেডেশন হবে না, মলিকুলার স্ট্রাকচার চেঞ্জ হবে না। বুঝতে পারতেছো কিনা? জাস্ট একটা নির্দিষ্ট পরিমাণ এলংগেশন হবে, যাতে করে তার স্ট্রাকচার চেঞ্জ হবে না, ওই স্ট্রাকচারের মধ্যে থেকে সে আবার রিকভারি করে আগের অবস্থায় চলে আসবে। তো যখন আমরা অনেক হার্ড সাইজিং করে ফেলি, অনেক বেশি হেভি সাইজিং করে ফেলি, তো এলংগেশন প্রপার্টিটা ফল করে। তো এলংগেশন প্রপার্টিটা যখন এরকম ফল করে, তো সে যখন ওই যে ওকে টান দেওয়া হয় শেডিং এর সময়, দেখাইছিলাম তোমাদেরকে শেডিং এর একটা ভিডিও দেখাইছিলাম, মনে আছে? তো শেডিং এর সময় যখন একটা ফ্রেম উপরের দিকে যাচ্ছে, একটা ফ্রেম নিচের দিকে যাচ্ছে, ইয়ার্নটাকে তো হাই টেনশনে রাখতেছে। আমরা ওয়ার্প ইয়ার্নের একটা নাম বলছিলাম টানা সুতা, মনে আছে কিনা? জি তো স্যার। এটার নামই হলো টানা সুতা। সবসময় হাই টেনশনে রাখতে হবে। হাই টেনশনে রাখার পরেও যদি আবার এটাকে টান দিতেছি আমরা নির্দিষ্ট শেড ক্রিয়েট করার জন্য, যেহেতু আমাদেরকে ওয়েফট ইনসারশন করতে হবে, তো যখন আমরা এটাকে দুই দিকে এটার উপর নির্দিষ্ট স্ট্রেন পড়তেছে, এই স্ট্রেনের কারণে ও তখন আর এই স্ট্রেনের এই যে ইলংগেশন প্রপার্টিটা দরকার এই স্ট্রেনটাকে মিট করার জন্য, ওটা সে আর তার কাছে থাকে না, যে কারণে আলটিমেটলি তখন ব্রেক করে। তো ওইটাই এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে নির্দিষ্ট একটা এটা এই জন্য সবসময় অপটিমাম লেভেলে রাখতে হয়, যে যেটা হলো সবচেয়ে বেস্ট, অর্থাৎ কোটিংটাও থাকবে এবং ইয়ার্নের যে প্রপার্টি আছে এটাও যেন চেঞ্জ না হয়ে যায়। হ্যাঁ, ইয়ার্নের প্রপার্টিটাও যতটুকু পারা যায় আমরা এটাকে
মেনটেন করে, অর্থাৎ উইভিং কমপ্লিট করার জন্য আমরা তো আগেই বলছিলাম তোমাদেরকে, আমরা ডিসকাস করেছিলাম যে সাইজিংটা একটা এডিশনাল একটা প্রসেস, এবং এটা একটা ধরতে গেলে ওয়েস্টেজ অথবা কি বলবো, এটা জাস্ট উইভিংকে এটাকে উইভিংকে সহজ করার জন্য, অর্থাৎ উইভিং এর মধ্যে আমাকে ফেসিলিটেট করার জন্য আমরা একটা সাইজ ইনগ্রেডিয়েন্ট অ্যাড করতেছি। একটু পরে আবার উইভিং শেষ হলে আবার এটাকে আবার কি করতে হবে, রিমুভ করতে হবে, যেটাকে আমরা বলি কি ডিসাইজিং প্রসেস, অর্থাৎ ফিনিশিং এ যাওয়ার পরে এটাকে আবার রিমুভ করে ফেলতে হবে। জাস্ট এখানে সাইজিং কে ফেসিলিটেট করার জন্যই যেহেতু আমাদের এই প্রসেস, সুতরাং এটার জন্য আমাদের বেশি কস্ট খরচ করাটা ঠিক হবে না। আর এখানে যত পারা যায় এটাকে অপটিমাম রেখে জাস্ট উইভিংটা যেন প্রপারলি হয়ে যায়, অর্থাৎ উইভিং এর ইফিসিয়েন্সি, ব্রেকেজটা ইফিসিয়েন্সি বেশি থাকে এবং ব্রেকেজটা কম থাকে, এটা হলো আমাদের টার্গেট। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। এরপর দেখো এখানে আছে সাইজ কোটিং অর এনক্যাপসুলেশন, সাইজ পেনিট্রেশন অ্যান্ড অপটিমাম কোটিং অ্যান্ড পেনিট্রেশন। এখানে কয়েকটা জিনিসকে দেখানোর চেষ্টা করা হয়েছে, তিনটা। তো একটু আগে যেটা আলোচনা করতেছিলাম আসলে এটাই দেখো, যে ফার্স্ট যে ফিগারটা আছে এখানে দেখো, এখানে ইউনিফর্ম কোটিং আছে ঠিক আছে, কিন্তু পেনিট্রেশন অফ সাইজ মেটেরিয়াল ইজ ইনএডিকুয়েট, অর্থাৎ পেনিট্রেশনটা যেটা হয়েছে এটা ইনএডিকুয়েট, অপর্যাপ্ত হয়েছে। এটা আর একটু পরিমাণ পেনিট্রেশন প্রয়োজন ছিল। এই পেনিট্রেশনের পরিমাণটা কি হবে, এই পেনিট্রেশনের জন্য যে অপটিমাম পেনিট্রেশন যেটা ধরা হয় সেটাকে এভারেজ, এটাকে একটা মেনটেন করা হয়, যেটা যে ইয়ার্নের যে ডায়া আছে, ইয়ার্নের যে ডায়ামিটার, এটা এক একটা ইয়ার্নের ডায়া এক এক রকম হয়ে থাকবে। কারণ হলো যখন কোর্সার ইয়ার্ন ইউজ করবো এটা ডায়া বেশি থাকবে, যখন ফাইনাল থাকবে তখন এটা ডায়া কম থাকবে। তো এটাকে এভারেজে 15 থেকে 25% অফ ইয়ার্ন রেডিয়াসের চাইতে 15 থেকে 25% হিসেবে আমরা যদি চিন্তা করি যে যদি পেনিট্রেশন হয়ে থাকে দেন এটা হলো অপটিমাম পেনিট্রেশন। যদি এটা না হয়, কম হয়ে থাকে, তাহলে এটাকে আমরা বলে থাকবো ইনএডিকুয়েট, অপর্যাপ্ত। যদি বেশি হয়ে যায় তখন এটা হলো এক্সেস হয়ে যাবে, অর্থাৎ সো মাচ পেনিট্রেশন হবে, অনেক বেশি পরিমাণ পেনিট্রেশন হবে, যে কারণে আমরা বলতেছিলাম যে হার্ড হয়ে যাবে বা ইলংগেশন প্রপার্টিটা ফল করবে। আর যেটা অপটিমাম রাখতে হবে সেটাকে এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে। আরেকটা যেটা হয়েছে, যদি আমাদের মানে কোটিংটা খুবই পেনিট্রেশনটা খুব কম হয়, তখন ওই যে ডিউ টু শেডিং এর সময় এই অ্যাব্রাশন হবে, অর্থাৎ হিল্ড আই থাকে আমাদের, দেখছিলাম মনে আছে হিল ফ্রেমের ভিতরে যে হিল্ড আই ছিল, যে আইলেট গুলোর ভিতর দিয়ে আমাদের ওয়ার্ক ইয়ার্ন গুলোকে আমরা পাস করতেছিলাম, তো ওদের মনে আছে যে হিল জি স্যার, ফ্রেমের, লিড ছিল। হ্যাঁ যে আইলেট গুলো ছিল, যে আইলেটের ভিতর দিয়ে আমরা ইয়ার্নকে পাস করতেছিলাম। তো ওই আইলেটটা মেটালিক থাকে নর্মালি সবসময়। তো এই মেটালিকের পার্টের সঙ্গে যখন আমাদের এই ইয়ার্নটার কন্টিনিউয়াস এখানে অ্যাব্রেশন হচ্ছে, তো অ্যাব্রেশনের কারণে তো আমাদের এই যে ওই কোটিংটা যদি খুবই মিনিমাম হয়, অর্থাৎ পেনিট্রেশনটা যদি প্রপারলি না হয়, তো এই কোটিংটা ওখান থেকে ওই শেডিং এর সময় এটা ফল করবে, এটা বের হয়ে আসে, এবং যে কারণে আমাদের ডাস্টের পরিমাণ এবং দেখা যায় সাইজ ইনগ্রেডিয়েন্ট যে মানে ইয়ে হয় বের হয়ে আসে ওই সাইজিং এর সময়, সরি উইভিং এর সময়, অর্থাৎ শেড যখন ক্রিয়েট করতেছে তো অ্যাব্রাশন হচ্ছিল তখন, তো এটার পরিমাণটা বেড়ে যায় এবং ইয়ার্নের ব্রেকেজটাও বেড়ে যায়। এই কারণে যেটা হয় উইভিং পারফরমেন্সটা এটা অনেক কমে যায়, এফিসিয়েন্সি ফল করে। আরেকটা যেটা আছে দেখো, সেকেন্ড যেটা দেখানো আছে এটা আবার অনেক বেশি পেনিট্রেশন হয়ে গেছে সেকেন্ড পজিশনে যেটা। তো পেনিট্রেশনের দেখো লাস্ট ফিগারের সাথে যদি কম্পেয়ার করি, তো এটার পেনিট্রেশনের পার্সেন্টেজটা অনেক বেশি হয়ে গেছে, যে কারণে আমরা যেটা বলতেছিলাম যে টু মাচ পেনিট্রেশন হয়েছে। তো এটা এটা মানে আমাদের ডিজায়ারেবল না, ডিজায়ারেবল হচ্ছে আমাদের অপটিমাম, যেটা রেডিয়াসের 15 থেকে 25% হতে হবে, কারণ এটা ইয়ার্ন টু ইয়ার্ন ভেরি করবে। তো এটা তো এটা রাখার জন্যই মূলত, আসলে এটা তো আর এইভাবে মেজারমেন্ট করা হয় না। বাকি ওই যে টেক আপ পার্সেন্টেজটা দেখলেই পরে বোঝা যায়। টেক আপ পার্সেন্টেজ ধরো ইয়ার্নের ওয়েট ছিল 100 কেজি, তো এটা যদি আমরা যখন সাইজিং হয়ে গেল, ড্রাই হয়ে গেল, এরপরে ড্রাই পিক আপ পার্সেন্টেজ এবং ওয়েট পিক আপ পার্সেন্টেজ দুইটা টার্ম আমরা শিখবো সামনে। তো এই যখন আমরা হিসাব করে দেখবো যে আমাদের ওয়েট পিক আপ পার্সেন্টেজ সাপোজ 15 থেকে 20% আমাদের টার্গেট ছিল, তো এটার চাইতে যখন বেশি হয়ে যাবে, তো তখন আমরা এটা বুঝতে পারবো যে এখানে এনক্যাপসুলেশনটা এটা কম্পারেটিভলি বেশি হয়ে গেছে। আর যখন কম হবে, তো তখনই এটা আর তখন আর ওই রেডিয়াস হিসেবে আর মেজারমেন্ট করার প্রয়োজন হয় না, জাস্ট ওয়েট হিসেবে দেখেই আমরা বুঝতে পারি, বা যারা কাজ করে তারা বুঝতে পারে যে আলটিমেটলি যে এটাতে পেনিট্রেশনটা প্রপারলি হয়েছে কিনা, অর্থাৎ সাইজ কোটিংটা প্রপারলি হয়েছে কিনা বা অপটিমাম আছে কিনা। বুঝতে পারছো? এটা অনেক সময় পরীক্ষাতে আসে তোমাদের, ওই যে টেকনোলজিক্যাল চেঞ্জ ডিউ টু সাইজিং। তো এতক্ষণ যে আলোচনাগুলো হলো ওগুলোকেই জাস্ট এখানে সামারি করে দেওয়া হয়েছে, আর কিছু না।
তো এই কয়েকটা পয়েন্টগুলোকে মেনশন করতে পারলেই এটার মার্কস চলে আসে। তো এটা খুব মানে সিনিয়রদের কাছে অনেক ইম্পর্টেন্ট একটা খুব পছন্দের একটা জিনিস আসলে। ইম্পর্টেন্ট যেমন সবগুলোই তো ইম্পর্টেন্ট, বাকি এটা তাদের কাছে অনেক পছন্দনীয়। এবং আগের ইয়ারের দেখো তোমরা ওই কোশ্চেনগুলোতে এটা প্রায় এরকম আসে যে টেকনোলজিক্যাল চেঞ্জ ডিউ টু সাইজিং এর পরে কি কি টেকনোলজিক্যাল চেঞ্জ আসে ইয়ার্নের। ফার্স্ট যেটা হয় ব্রেকিং স্ট্রেংথ, আমরা এটা নিয়ে আলোচনা করতেছিলাম। ব্রেকিং স্ট্রেংথ ইনক্রিজ করবে, দেন অ্যাব্রাশন রেসিস্ট্যান্স, এগুলো আলোচনা করে ফেলছি আমরা অলরেডি। এটাও ইমপ্রুভ হবে, স্টিফনেস ইনক্রিজ হবে, ইলংগেশনটা কিছুটা ডিক্রিজ হয়, কিন্তু এটা ডিক্রিজ হতে হতে যদি এরকম হয়ে যায় তো ইলংগেশনের ব্রেক এই পয়েন্টটা তোমরা সবাই জানো। তো এই ব্রেকিং পয়েন্টে যদি পৌঁছে যায় তখন আর আমরা এটা দিয়ে সাইজিং করতে পারবো না। তো এই জন্য এটাকে অপটিমাম রাখতে হয় খুব, এটাকে এই সাইজ টেকআপ পার্সেন্টেজটাকে মেনটেন করে। ইলাস্টিসিটি ইনক্রিজ করে, ইলেকট্রোস্ট্যাটিক প্রপার্টিটা ডিক্রিজ করে, কারণ যখন ওই আমাদের ফ্রিকশন হচ্ছে, ফ্রিকশনের কারণে এখানে স্ট্যাটিক ইলেকট্রিসিটি ফর্ম করে, তো ইলেকট্রোস্ট্যাটিক প্রপার্টিটা ডিক্রিজ করবে। হেয়ারিনেস যেটা আমরা বলতেছিলাম, ওই যে প্রোট্রুডিং ফাইবারগুলো বের হয়ে আসে, তো এটাও ডিক্রিজ করবে। তো ইয়ার্নের ডায়ামিটারটা একটু ইনক্রিজ করে, কিছুটা সামান্য একটু ইনক্রিজ করে, তো এটা মেজর না। তো অ্যাবজর্বেন্সিটা ডিক্রিজ হয়। অ্যাবজর্বেন্সি যেটা থাকে যখন সাইজিং করে ফেললাম, সাইজিং করার পরে কিছুটা তো অ্যাবজর্ব করে ফেলছে সাইজ ইনগ্রেডিয়েন্টগুলো, তো এই কারণে অ্যাবজর্বেন্সিটাও কিছুটা ডিক্রিজ হয়। এবং ফ্লেক্সিবিলিটি এটাও ডিক্রিজ করবে, কারণ আগের মতো আর ফ্লেক্সিবল থাকবে না আফটার সাইজিং, ফ্লেক্সিবিলিটিও কিছুটা ডিক্রিজ হয় এবং কিছুটা হার্ড হয়ে যায়। সো ইলাস্টিসিটিটা ডিক্রিজ করার কথা ছিল না কোথায়? এই যে সাইজিং এর পরে হ্যাঁ, ইলাস্টিসিটি ডিক্রিজ করার কথা ছিল না স্যার? কেন ডিক্রিজ করবে কেন বলো, শেয়ার করো। মানে কি আমাদের মনে হচ্ছে স্যার ডিক্রিজ ইলাস্টিসিটি ডিক্রিজ করবে কেন, তুমি বলো লজিক্যালি কেন করবে, কি জন্য করবে? স্যার মানে হার্ড হয়ে যাচ্ছে না জিনিসটা হুম সাইজিং করার পর? হুম হুম হার্ড হয়ে গেলে তো স্যার ওটা ডিক্রিজ করারই কথা। হার্ড হয়ে যাচ্ছে, ওই হার্ড পয়েন্টে কিন্তু আমরা যাচ্ছি না। আমরা বলে দিচ্ছি যে একটা অপটিমাম লেভেল পর্যন্ত যাব, যে অপটিমাম লেভেলে এটা ইলংগেশনটাও অলরেডি এটা থাকবে। ইলংগেশন প্রপার্টি যেটা আমাদের মিনিমাম দরকার সেটাও কিন্তু থাকবে। যখন ইলংগেশনটা অপটিমাম থাকবে, সেই সাথে আমাদের ইলাস্টিসিটি যেটা, ইলাস্টিক প্রপার্টি যেটা, এটাও কিন্তু কিছুটা আমাদের ইনক্রিজ করবে। কারণ হচ্ছে যখন সাইজ ইনগ্রেডিয়েন্ট গুলো আমাদের মানে আমাদের এনক্যাপসুলেশন হলো, অর্থাৎ পেনিট্রেট করে এটা ইয়ার্নের ডায়ের ভিতরে ইনসার্ট হলো, সেই সাথে কিন্তু কোরে যেটা থাকে, কোর ম্যাটেরিয়ালটা কিন্তু আমাদের ফাইবার থেকে যায়। হ্যাঁ, এবং কোর ম্যাটেরিয়ালটা যখন ফাইবার থেকে যায়, তো এবং ওপরে যখন কোটিংটাও চলে আসে, তো সেই কারণে আমাদের ইলাস্টিক যে রিকভারির যে পার্সেন্টেজটা, এইটা কিছুটা ইনক্রিজ করে। এটা করে দেখা হয়েছে। হ্যাঁ, ইলাস্টিক রিকভারিটা কিছুটা ইনক্রিজ করে যখন ইনগ্রেডিয়েন্ট গুলোকে আমরা পেনিট্রেট করে ইনসার্ট করতে পারি সাইজ ইয়ার্নের ভিতরে। তোমার কোনো অন্য কোনো লজিক থাকলে বা তোমার এক্সপেরিমেন্টাল থাকলে তুমি বলতে পারো। না স্যার ঠিক আছে। বাকি তুমি যদি স্টাডি করো শেয়ার করতে পারো, নেক্সট ক্লাসে শেয়ার করো। আরেকটা জানি কি বলছিলাম, তো আমার সঙ্গে যে হার্ডনেস নিয়ে, ওটা কি পেয়েছো তোমরা? আমি আসলে ওটা নিয়ে বসার সুযোগ পাইনি, কে জানি বলছিলাম। আমাদের সাথে শেয়ার করতে পারো, আমরা শিখতে পারি যে কারোর কাছ থেকে, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই, কেমন? আচ্ছা, আমাদের এই চ্যাপ্টার শেষ। হয়তো সিটি যদি নেওয়া হয়, অন্যান্য ইউনিভার্সিটিতে দেখলাম যে অলরেডি সেমিস্টার ফাইনালও হচ্ছে। কিছু কিছু ইউনিভার্সিটিতে ওরা সেমিস্টার ফাইনাল পরীক্ষাও নিচ্ছে। কেউ কেউ ফিজিক্যালি নিচ্ছে, কেউ কেউ আবার দেখলাম যে অনলাইনে নেওয়া শুরু করছে অলরেডি। বিইউপিতে দেখলাম অলরেডি 2টা সেমিস্টার ফাইনাল পরীক্ষা হয়ে যাচ্ছে ওদের। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, নাম শুনছো তো মনে হয়, পাবলিক ইউনিভার্সিটি। তো ওদের অলরেডি 2টা সেমিস্টার ফাইনাল। আমাদের এলাকাতে একটা স্টুডেন্ট আছে, তো ওর সঙ্গে কথা বললাম, বললো যে স্যার আমাদের একটা পরীক্ষা অলরেডি হয়ে গেছে, মানে যেটা রানিং সেমিস্টার ছিল এটা হয়ে গেছে, এখন যেটা যে আগের পেন্ডিং ছিল ওইটা নেক্সট পরীক্ষার ডেট দিয়ে দিছে, ওইটাও হবে। তো ওরা অনলাইনে পরীক্ষা দিচ্ছে আর কি। তো যাই হোক, আমাদের হয়তো সামনে হয়তো সবাই নেওয়া শুরু করলে হয়তো আমাদেরটাও নিবে আশা করি। তো তখন হয়তো সিটি যদি নিই আমরা, ক্লাস টেস্টের সিটি 1 এর সিলেবাসটুকু থাকবে, লেকচার 1 টুকু, ঠিক আছে? তো আমরা লেকচার 2 শুরু করি। এখানে দেখো কিছু ডিজায়ারেবল প্রপার্টিজ অফ সাইজিং মেটেরিয়াল, যে সাইজিং মেটেরিয়ালগুলো যেগুলো আমরা ইউজ করব সেটার কিছু ডিজায়ারেবল প্রপার্টি আছে। যেমন ফিল্ম ফর্মিং, এটার একটা ফিল্ম ফর্মিং প্রপার্টি থাকতে হবে, অর্থাৎ ফিল্ম ফর্মেশনের প্রপার্টি থাকতে হবে, যেন ইয়ার্নের উপর একটা ফিল্ম ফর্মেশন করতে পারে, দ্যাট ইজ কল্ড সাইজিং।
সাইজিং এর পর একটা ফিল্ম অবশ্যই ফর্ম করতে হবে। আর একটা যেটা হচ্ছে কন্ট্রোলেবল ভিসকোসিটি, ভিসকোসিটিটা যেন কন্ট্রোল করা যায়, অর্থাৎ কখনো যদি বাড়ানোর প্রয়োজন পড়ে, এই জন্য নর্মালি ওয়াটার সলিউবল সলিউশনগুলো আমরা ইউজ করে থাকি। নর্মালি যে সমস্ত ম্যাটেরিয়াল ইউজ করি ওয়াটার সলিউবলই হয়ে থাকে ম্যাক্সিমামগুলো। তো কন্ট্রোলেবল ভিসকোসিটি থাকতে হবে, এটার ভিসকোসিটিটা আমরা চাইলে কম বেশি করতে পারি। আরেকটা যেটা হচ্ছে অ্যাডহেশন প্রপার্টি থাকতে হবে ইয়ার্নের সাথে, যে ইয়ার্নগুলো আমরা ইউজ করতেছি ইয়ার্নের যে ম্যাটেরিয়ালটা আছে সেই ম্যাটেরিয়ালের সঙ্গে আমরা যে সাইজ ইনগ্রেডিয়েন্ট বা সাইজ ম্যাটেরিয়ালগুলো ইউজ করতেছি এটার একটা অ্যাডহেশন প্রপার্টি থাকতে হবে, তা না হলে তো আর আমরা এটাকে অ্যাপ্লাই করতেই পারবো না ইয়ার্নের উপরে। আরেকটা যেটা হয়েছে অ্যাপ্লাই করলাম সবকিছু করলাম, কিন্তু ঘটনা হলো আমার তো এটা হলো একটা আননেসেসারি একটা প্রসেস, আগেই বলেছিলাম যে আফটার উইভিং উই হ্যাভ টু রিমুভ দিস সাইজ ইনগ্রেডিয়েন্টস, আবার আমাদেরকে এই ইনগ্রেডিয়েন্টস গুলোকে রিমুভ করতে হবে, এই জন্য ইজি রিমুভাল অ্যান্ড রিসাইকেলেবিলিটি থাকবে। আরেকটা যেটা হয়েছে তো অপটিমাম পেনিট্রেশন, পেনিট্রেশনটা যেন অপটিমাম হয় এই ধরনের ম্যাটেরিয়াল আমাদেরকে সিলেক্ট করতে হবে যাতে আমাদের সাইজ ইনগ্রেডিয়েন্ট পেনিট্রেশনটা অপটিমাম রাখা যায়। আরেকটা হলো পিএইচটা নিউট্রাল রাখারই চেষ্টা করা হয়, বা নিউট্রাল যে সমস্ত সলিউশনে পিএইচ থাকে সেগুলোকে সিলেক্ট করা হয়। অনেক সময় একটু কম বেশি হলে সেটাকে আবার অ্যাডজাস্ট করে নেওয়া হয়, যারা ম্যানুফ্যাকচারার আছে ওনারা এটাকে ম্যাক্সিমাম সময় রেডি করে ওয়ান শট কেমিক্যাল হিসেবে ওনারা সবগুলোকে একসাথে করে পিএইচটাকে নিউট্রাল করে আমাদেরকে সাপ্লাই দিয়ে থাকে। আরেকটা হচ্ছে ফিল্ম ফ্লেক্সিবিলিটি অ্যান্ড ইলাস্টিসিটি, যেটা নিয়ে আলোচনা করতেছেন, অর্থাৎ ফ্লেক্সিবিলিটি এবং ইলাস্টিসিটি দুটো প্রপার্টি যেন অপটিমাম থাকে। নন পলিউটিং, এটা মানে এনভায়রনমেন্টের জন্য যেন এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি হয়ে থাকে এরকম ম্যাটেরিয়ালগুলো সিলেক্ট করতে হবে বা করার প্রয়োজন। তো অনেক সময় এটা থাকে না, তো তখন আবার আমাদেরকে এগুলো নিয়ে ঝামেলায় পড়তে হয়, বিশেষ করে এখন তো ডে বাই ডে এনভায়রনমেন্টাল ইস্যুগুলো খুব স্ট্রিক্টলি মেনটেন করার চেষ্টা করা হইতেছে। আরেকটা যেটা হচ্ছে লুব্রিকেশন, লুব্রিকেশনের জন্য আমরা কিছু প্রপার্টি আমরা ওয়াক্স ইউজ করে থাকি, যেটা কিনা লুব্রিকেটিং যে প্রপার্টিটা প্রয়োজন হয় সেটা আমাদেরকে সেটা আমরা মিট করতে পারি, ওয়াক্স আলাদাভাবে অ্যাড করে থাকি। আর হলো এটার কম্পারেটিভ চিপ হইতে হবে। ব্যাকটেরিয়াল রেসিস্ট্যান্স, তো অ্যান্টিমাইক্রোবায়াল এজেন্ট আমরা অনেক সময় অ্যান্টি মিলডিউ এজেন্ট এগুলো ইউজ করে থাকি এটার সঙ্গে। আচ্ছা, যদি আমরা সাইজ ম্যাটেরিয়ালস অর্থাৎ সাইজিং এর যে ইনগ্রেডিয়েন্টস গুলো আছে এটাকে যদি আমরা কয়েকটা মেজর যদি চিন্তা করি যে মেজর ইনগ্রেডিয়েন্টস গুলো কি কি, তো এট ফার্স্ট যেটা আসবে এটা হলো অ্যাডহেসিভ ম্যাটেরিয়াল আসবে, সেকেন্ড যেটা আসবে সেটা হলো সফটওয়্যার অথবা লুব্রিকেন্টস থাকবে, দেন এখানে যেন ফোম ফর্মিং না হয় অনেক বেশি সেজন্য আমরা অ্যান্টি ফর্মিং এজেন্টস ইউজ করে থাকি, অ্যান্টি মিলডিউ এজেন্টসও ইউজ করে থাকে এবং অ্যান্টিস্ট্যাটিক এজেন্টসও ইউজ করা হয়ে থাকে, এবং এছাড়া আরো অনেকগুলো এজেন্ট থিওরিটিক্যালি আমরা ইউজ করি। তো প্র্যাকটিক্যালি ফ্যাক্টরিতে যে সমস্ত এজেন্ট আমরা ইউজ করে থাকি তো সেগুলো আমি তোমাদেরকে এখন আসছি আমাদের লেকচারে যেটা আছে সেটা হচ্ছে আমরা থিওরিটিক্যালি যে সমস্ত ম্যাটেরিয়াল নিয়ে ইনগ্রেডিয়েন্টস নিয়ে আমরা আমাদের বইয়ে লেখা আছে, তো বইয়ের লেখাগুলোকে আমি নিয়ে আসার চেষ্টা করছি, থিওরিটিক্যাল যে সমস্ত ইনগ্রেডিয়েন্ট আছে ম্যাটেরিয়াল আছে, বাট প্র্যাকটিক্যালি এই সমস্ত সবগুলো ইনগ্রেডিয়েন্ট আসলে আমরা ফ্যাক্টরিতে ইউজ করি না। তো যে সমস্ত ইনগ্রেডিয়েন্ট আমরা ইউজ করি তো সেটা আমরা ইনশাল্লাহ যেটা পড়াশোনার পরে আমি তোমাদেরকে ওটা প্রোভাইড করব। আমার এই যে পেপারটা লাস্ট পাবলিশ হলো তোমাদের স্মৃতি ম্যাডাম ছিল ওইটাতে, তো ওইটাতে ওইখানে আমরা এই যে সমস্ত ম্যাটেরিয়াল অর্থাৎ ইনগ্রেডিয়েন্ট গুলো শুধুমাত্র ফ্যাক্টরিতে আমরা ইমপ্লিমেন্ট করি এবং ইন্ডাস্ট্রিয়াল প্র্যাকটিস যেগুলো আছে সেটাই আমি ওখানে দেওয়ার চেষ্টা করছি, এবং ওগুলোর কোয়ান্টিটি সহ আমি ওইটা তোমাদেরকে ইনশাআল্লাহ প্রোভাইড করব যে অ্যাকচুয়ালি ফ্যাক্টরিতে যে সমস্ত ইনগ্রেডিয়েন্ট গুলো আমরা ইউজ করতেছি। তো যাই হোক, আমরা এখন থিওরিটিক্যাল যে সমস্ত ইনগ্রেডিয়েন্ট গুলো আমাদের বইয়ে আছে সেগুলো নিয়ে একটু ডিসকাস করার চেষ্টা করব। তো সাইজ ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে এট ফার্স্ট যেটা আসে সেটা হলো অ্যাডহেসিভ। তো অ্যাডহেসিভ এর মধ্যে যেটা আমরা ইউজ করে থাকি, অ্যাডহেসিভ পার্টটা মেইনলি হলো রেসপন্সিবল ফর ফর্মিং দ্য ফিল্মটা ফর্ম করবে এবং অ্যাডহারিং উইথ দ্য ফাইবারস, এবং ফাইবারের সাথে একটা বন্ড তৈরি করার জন্য একটা অ্যাডহারিং প্রপার্টি আমাদের প্রয়োজন, সেটার জন্য আমরা মূলত অ্যাডহেসিভ ম্যাটেরিয়াল ইউজ করে থাকি। অ্যাডহেসিভ ম্যাটেরিয়াল হিসেবে সবচেয়ে বেশি ব্যবহার হয় যেটা সেটা হলো স্টার্চ, বুঝতে পারতেছো? তো এরপরও যেটা আমরা ইউজ করে থাকি সেটা সিএমসি, কার্বক্সি মিথাইল সেলুলোজ, সেই সাথে পিভিও ইউজ করে থাকি, অনেক সময় পিভিসিও ইউজ করা হয়ে থাকে। তো সবচেয়ে বেশি যেটা ইউজ হয় মেজর সেটা হলো স্টার্চটাকে আমরা ইউজ করে থাকি। তো এরপরে যদি আমরা চিন্তা করি যে লুব্রিক্যান্ট আর সফটেনার অথবা লুব্রিক্যান্ট হিসেবে আমরা যেটা বলতেছিলাম যে এখানে
ওই ওয়াক্স ইউজ করে থাকি, জাপান ওয়াক্স বলো, টেলো বলো, অ্যানিমাল ফ্যাট, মিনারেল ফ্যাট। তো নর্মালি ওয়াক্স হিসেবে আমরা এটা ইমপ্লিমেন্ট করে থাকি। তো ইয়ার্ন ডাইড ফেব্রিকের ক্ষেত্রে আমরা ওয়াক্সটাকে একটু বেশি পরিমাণে ইউজ করি। আর যদি সলিড ডাইট হয়ে থাকে, আমরা বলেছিলাম এর আগেও হয়তো, যদি সলিড ডাইট অর্থাৎ যদি গ্রে ফেব্রিক হয়ে থাকে, গ্রেজ ফেব্রিকের ক্ষেত্রে স্পিনিং থেকে আমাদেরকে যে ইয়ার্নটা সাপ্লাই দেয় ওরা, অর্থাৎ গ্রেজ ইয়ার্ন যেটা ডাইং করা হয় নাই, অর্থাৎ গ্রে কালারের যে ইয়ার্নগুলো আমরা স্পিনিং থেকে পেয়ে থাকি, র ইয়ার্নগুলো, তো এই ইয়ার্নগুলো তে আলাদাভাবে যখন ফাইনালি যখন ওয়াইন্ডিং হয়, তোমাদেরকে পড়াইছে কি এটা ওয়াইন্ডিং? ওয়াইন্ডিং স্যার কে তোমাদের আমার সাথে কে নেই? আব্দুল্লাহ মামুন স্যার কি ওয়াইন্ডিং নিয়ে জি স্যার, পড়াইছে স্যার, মানে পড়াইছে, মোটামুটি ধারণা দিচ্ছে যে কিভাবে কি করতে হয়। ধারণা দিচ্ছে কিভাবে কি করতে হয়? কি ধারণা পাইছো বলো দেখি, মুশকিল হয়ে যাবে তো। দেখি কি ওয়াইন্ডিং কি কি প্রিন্সিপাল পড়াইছে তোমাদেরকে? কোন ওয়াইন্ডিং দেখছো? চিজ ওয়াইন্ডিং? না স্যার, ওইগুলা দেখায় না স্যার। আচ্ছা, তাহলে কি দেখেছে? সব ধরনের ওয়াইন্ডিং দেখেছে নাকি? কি মানে ওয়াইন্ডিং ওয়ার্পিং এ চলে গেছে না? ওয়ার্পিং পড়াইছে না স্যার? স্যারের তো অনেক ক্লাস হয়ে গেছে, 9টা না কয়টা ক্লাস হয়েছে? ওয়ার্পিং দেখছো তোমরা? ওয়ার্পিং, হোয়াট ইজ ওয়ার্পিং? ওয়ার্পিং কি জিনিস? হ্যাঁ, বিম বিম কিভাবে তৈরি হয়? কেউ, এনিওয়ান? তাহলে আমার জন্য ইজি হইতো, আমি তো ওয়ার্পিং এ স্যার হলো যে সেকশনাল ওয়ার্পিং, তারপরে হয়ে যায় এগুলো হাই স্পিড মানে শুরু ওয়ার্পিং করছে। শুরু করছে। তো এর আগে তো ওয়াইন্ডিং শেষ হয়ে যাওয়ার কথা, ডিফারেন্ট টাইপস অফ ওয়াইন্ডিং গুলো। হ্যাঁ স্যার এমনি হলো ওই যে মানে প্যাকেজ গুলো দেখাইছে যে কোনটা কিভাবে করে, এই আর কি স্যার। হ্যাঁ, ওইটাই তো। তো ওইখানে কোন প্যাকেজ, চিজ প্যাকেজ, এগুলো তো দেখানোর কথা তোমাদেরকে জি সবই তো। স্যার। হ্যাঁ স্যার, ওই যে প্যাকেজে সুতা জড়াই হ্যাঁ নির্দিষ্ট হ্যাঁ প্যাকেজে, ওইটাকে স্যার ওয়েন্ডিং, আর ওয়েন্ডিং থেকে ওয়াইপিং এর সময় বিমে সুতা জড়ায়। হ্যাঁ, মাশাআল্লাহ, ভালো তো, সব তো শিখে গেছো তো। এখন আমি বলতেছিলাম যে ওয়াইন্ডিং এর যে প্রিন্সিপাল গুলো আছে, প্রিসিশন ওয়াইন্ডিং, নন প্রিসিশন, এগুলো পড়াইছে স্যার। এরপরে ছিল তোমার কি বলে, ক্রস ওয়াইন্ডিং, প্যারালাল, নিয়ার প্যারালাল, এগুলো পড়াইছে? হ্যাঁ স্যার, এগুলো পড়াইছে স্যার। হ্যাঁ, তা তো হয়ে গেছে, সবই পড়ছো মোটামুটি, এখন তোমাদের মনে নাই আর কি। আচ্ছা, যাই হোক। তো এই ওয়াইন্ডিং এর সময় দেখো, ফাইনালি যখন ওয়াইন্ডিং হয়, তো ওইখানে ওয়াইন্ডিং মেশিনের মধ্যে একটা অপশন থাকে, সেখানে হলো ওয়াক্সিং এর একটা ডিভাইস থাকে, ওয়াক্সিং করার জন্য আলাদা একটা এলিমেন্ট থাকে। তো এলিমেন্টের ভিতর দিয়ে ইয়ার্নকে পাস করা হয়। তো যখন আমরা গ্রেজ ইয়ার্নগুলো, অর্থাৎ গ্রে ফেব্রিক তৈরি করব, তখন যে ইয়ার্নটা আমরা কালেক্ট করি স্পিনিং থেকে অথবা ওয়াইন্ডিং থেকে, তো স্পিনিং থেকে যখন কালেক্ট করব, তখন আমাদেরকে যে ইয়ার্নটা সাপ্লাই দিচ্ছে গ্রেজ ইয়ার্ন, এই ইয়ার্নটা কিছুটা ওয়াক্সিং করা থাকে। অর্থাৎ ফাইনাল স্টেজে যখন প্রপারলি ওয়াইন্ডিং করার জন্য, ব্রেকেজ কমানোর জন্য এবং ফ্রিকশনকে মিনিমাইজ করার জন্য, তো তারা ওই ওই লাস্ট স্টেজে, ফাইনাল স্টেজে, ফিনিশিং এর সময়, অর্থাৎ ফাইনালি যখন তারা একটা প্যাকেজে ওয়াইন্ডিং করতেছিল, তখন এই ওয়াক্সিংটা এট এ টাইম করে ফেলে। তো যেই কারণে আমাদের নর্মালি গ্রেস ফেব্রিকের ক্ষেত্রে এই ওয়াক্সটাকে আলাদাভাবে নর্মালি ইমপ্লিমেন্ট করলেও খুবই অল্প পরিমাণে করা হয়, অথবা করা হয় না অনেক সময়, সাইজিং এর ক্ষেত্রে যেটা বলতেছিলাম। তো এত কিছু মানে ব্যাকগ্রাউন্ড স্টাডি করার বা আলোচনা করার পেছনে যেটা উদ্দেশ্য ছিল, সেটা হলো যে ওয়াইন্ডিং এর সময় অনেক সময় ওয়াক্সিং হয়ে যায়, বিশেষ করে আমাদের গ্রেস ফেব্রিকের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমাদের আর এক্সট্রা এখানে লুব্রিক্যান্ট হিসেবে আলাদা মানে ওয়াক্সিং এলিমেন্ট আর অ্যাড করার প্রয়োজন হয় না। ঠিক আছে, বুঝছো? আরেকটা যেটা হচ্ছে অ্যান্টিসেপটিক আর অ্যান্টি মিলডিউ এজেন্ট। অনেক সময় দেখা যায় আমাদের যে বিমটা আমরা তৈরি করি, সেই বিমটাকে একটু লম্বা সময় বিম স্টকে রেখে দিতে হয়। অর্থাৎ একটা প্রোগ্রাম যখন রানিং থাকে, দেখা যায় 1 লক্ষ মিটারের একটা অর্ডার আসছে, তো সেটার বিমগুলো অনেকগুলো, দেখা যায় যে আমরা 20টা বিম বা 30টা বিম একসঙ্গে করে ফেলছি। তো যখন 20টা বিম করে ফেলছি, তো সবগুলো বিম আমরা লুমে এঙ্গেজ করতে পারি না। দেখা যায় 10টা লুমকে আমরা অ্যালোকেট করেছি, তো 10টা লুমের যে প্রোগ্রাম চলতেছে, প্রোগ্রাম শেষ হলে, অর্থাৎ একটা বিম শেষ হলে দেন সেকেন্ড আরেকটা বিম উঠবে। তো এই যে 8-10 দিন বা 15-20 দিন বা 1 মাস পর্যন্ত একটা বিমকে স্টে করতে হয়। শুধুমাত্র যদি স্টার্স থাকতো এখানে, তো অনেক সময় দেখা যেত যে এটার ভিতরে অনেক সময় দেখা যায় কি মিলডিউ ফর্ম করতো, বা এই ধরনের ফাঙ্গাস বা এই ধরনের কোনো একটা প্রবলেম হতো, যে কারণে আমাদের এই ইয়ার্নের প্রপার্টি অথবা সাইজিং এর প্রপার্টিটা ফল করতো, বা সাইজিং এর প্রপার্টিটা ডিগ্রেড করতো। তো এই জন্য অ্যান্টোমাইক্রোবায়াল এজেন্ট হিসেবে আমরা এখানে কিছু যাতে মিলডিউ গ্রো করতে না পারে সাইজ ফিল্মের উপরে, এই জন্য জিঙ্ক ক্লোরাইড অথবা ফেনল অনেক সময় ইউজ করে থাকি।
তো এটা কমনলি সবসময় এখন আর আলাদাভাবে অ্যাড করা হয় না, যেটা বলতেছিলাম কমার্শিয়ালি। এখন এটা যে আমাদেরকে সাইজ ইনগ্রিডিয়েন্ট গুলো সাপ্লায়ার আছে ওনারা এটাকে একসঙ্গে অ্যাড করে দিয়ে দেয়, কারণ আলাদাভাবে আমার এটাকে আবার মেজার করতে হতো, এখানে হ্যাসেল বেড়ে যেত, অর্থাৎ ওয়ার্কলোড বেড়ে যেত, আলাদা আলাদাভাবে এতগুলো ম্যাটেরিয়াল যদি অ্যাড করতে হতো। এখন জাস্ট যেটা করা হয়, একটা নির্দিষ্ট পরিমাণ ওয়াটার নিয়ে নেওয়া হয়, এই ওয়াটারের ভিতরে সাইজ ইনগ্রিডিয়েন্ট গুলো এক, যেহেতু সিঙ্গেল শট অথবা ওয়ান শট কেমিক্যাল থাকে, একসঙ্গে সবগুলোকে তারা অলরেডি কি বলে এটাকে অ্যাড করেই ওই একসঙ্গে ওরা সাপ্লাই দিয়ে থাকে, এবং এটাকে জাস্ট আমরা নির্দিষ্ট পরিমাণ অ্যাড করে ওয়াটার সলিউবল করে আমরা সেই যে আমাদের লিকারটা প্রয়োজন সেই লিকারটা নির্দিষ্ট ভিসকোসিটিতে জাস্ট তৈরি করে ফেলি, আর কিছু করা লাগে না এখন। তো যাই হোক, আমরা জাস্ট থিওরিটিক্যালি আমরা জানতেছি যে সমস্ত এলিমেন্ট গুলো সেখানে থাকে। তো ওয়াইটিং আর হাইগ্রোস্কোপিক এজেন্ট, তো ওয়াইটিং এজেন্ট হিসেবে যাতে দ্রুত আমাদের ইয়ার্নটা ওয়াইটিংটা হয়ে যায় এবং খুব দ্রুত যখন খুব হাই স্পিডে যখন আমরা পাস করি তাহলে যেন প্রপারলি সাইজিংটা হয়, জন্য আমরা অনেক সময় গ্লিসারিন অথবা ম্যাগনেসিয়াম ক্লোরাইড অথবা ক্যালসিয়াম ক্লোরাইডটা আমরা ইউজ করে থাকি। আর একটা হচ্ছে ওয়েটিং এজেন্ট, যেটা সোডিয়াম সালফেট অথবা চায়না ক্লে ইউজ করা হয়। এটা আমি কখনো দেখি না এই ধরনের, বাকি পড়াশোনার মধ্যে পেয়েছি, আমরাও পড়েছি, তোমাদেরকেও পড়াইতেছি। আরেকটা যেটা অ্যান্টিফর্মিং এজেন্ট, এটা প্রায় ইউজ করা হয়ে থাকে। তো অ্যান্টিফর্মিং হিসেবে বেনজিন অথবা পেরিডিন ইউজ করে থাকি আমরা। স্যার ওয়েটিং এজেন্টের কাজ কি? ওয়েটিং এজেন্টটা হচ্ছে তোমার এখানে আমাদের যে ওয়েট আছে, অর্থাৎ যে আমাদের মেইনলি যেটা হচ্ছে ভিসকোসিটিটাই মেইনলি মেনটেন করতে হয়, তোমরা খুব ভালো করে জানো সাইজিং এর ক্ষেত্রে। তো যে ভিসকোসিটিটা আমরা চাচ্ছি ওই ভিসকোসিটিটা আনার জন্য, এবং ওই যে লিকারটা আছে আমাদের, ওই লিকারের ওয়েটটাকে, অর্থাৎ এখানে ম্যাটেরিয়াল এবং লিকারের যে মানে ম্যাটেরিয়াল এবং ওয়াটার, এটা যে রেশিও আছে, ম্যাটেরিয়ালের রেশিওটাকে বাড়ানোর জন্য, ম্যাটেরিয়ালের ওয়েটটাকে বাড়ানোর জন্য আমরা ওয়েটিং এজেন্টটা ইউজ করে থাকি। বুঝতে পারতেছো? চায়না ক্লে এক ধরনের কাদা জাতীয় জি একটা জিনিস, বুঝতে পারছো? জাস্ট এটা দিয়ে মধু আর পানি দুটার কি ভিসকোসিটি সেম? না স্যার। হ্যাঁ, সাপোজ যদি আমি মধুর মধ্যে আরো একটু ভিসকোসিটি বাড়াইতে চাই, তো ওখানে যদি আমি আর একটু কিছু ধরো ক্লেটে কিছু একটা দিলাম এই জাতীয়, তো এটা আরো কিছুটা আঠালো হয়ে যাবে, আরো কিছুটা মানে ইয়া হবে, যে ভিসকোসিটি কিছুটা ভিসকাস হয়ে যাবে, মোর ভিসকাস হয়ে যাবে। তো এই টাইপের আর কি ভিসকোসিটিটাকে ইনক্রিজ করার জন্য আমরা অনেক সময় ওয়েটিং এজেন্টটা ইউজ করে থাকি থিওরিটিক্যালি, আমি প্র্যাকটিক্যালি দেখি নাই কখনো। এখন এগুলো ডিটেলস একটু পড়তে হবে আর কি, সাইজিং ইনগ্রেডিয়েন্টস এন্ড देयर ফাংশন, যে ইনগ্রেডিয়েন্ট গুলো আছে এগুলোর ফাংশন গুলো আমাদের লাগবে, যে কেন আমরা এই ইনগ্রেডিয়েন্ট গুলো পড়ে থাকি। আমরা যে চিন্তা করি যে অ্যাডহেসিভ প্রপার্টিটা, অ্যাডহেসিভ প্রপার্টির জন্য আমরা অ্যাডহেসিভের জন্য যেটা ইউজ করে থাকি, সেটা আমরা বলেছি এর আগে, যে স্টার্চ, এটা ভুট্টার স্টার্চ হতে পারে, রাইসের হতে পারে, পটেটোরও হতে পারে। তো and CMC carboxymethyl cellulose PVA PVC are used as adhesive হিসেবেও আমরা এই সমস্ত ম্যাটেরিয়াল গুলো ইউজ করে থাকি। এটার মেইন যে ফাংশন সেটা হচ্ছে স্ট্রেংথ কে ইমপ্রুভ করতে হবে। এট ফার্স্ট যেটা আমাদের টার্গেট ছিল, টু ইমপ্রুভ স্ট্রেংথ, টু ইমপ্রুভ অ্যাব্রাশন রেসিস্ট্যান্স, সেই সাথে হলো আমাদের অ্যাব্রাশন রেসিস্ট্যান্সকে ইমপ্রুভ করতে হবে, টু ইনক্রিজ এক্সটেন্সিবিলিটি, এবং এক্সটেন্সিবিলিটিটাকে ইনক্রিজ করতে হবে যেন একটা নির্দিষ্ট পরিমাণ এক্সটেনশনও থাকে। সেই সাথে দেখো মেইনলি আরেকটা যেটা আমরা এখানে গ্যাপ রয়ে গেছে, সেটা হলো একটা ফিল্ম ফরমেশন লাগবে আমাদের, এটা তোমরা একটু লিখে নিও, এখানে ফিল্ম ফরমেশনটা করতে হবে। আরেকটা যেটা হচ্ছে লুব্রিক্যান্ট আর সফেনার। লুব্রিক্যান্ট আমরা কেন, সফেনার আমরা একটু আগে বলতেছিলাম। তো এখানে ডিফারেন্ট টাইপসের লুব্রিক্যান্ট আমরা ইউজ করে থাকি। মিনারেল অয়েল হতে পারে, লিনসিড অয়েল হতে পারে, কোকোনাট অয়েল হতে পারে, ভেজিটেবল অয়েল, তেল ও জাপান ওয়াক্স, ভেজিটেবল ওয়াক্স এটসেট্রা, ডিফারেন্ট টাইপস আমরা লুব্রিক্যান্ট আর সফেনার ইউজ করতে পারি। তো যেটার মেইন ফাংশন যেটা, সেটা হচ্ছে টু মেক ইয়ার্ন সফট অ্যান্ড স্লিপারি। ইয়ার্নকে সফট এবং স্লিপারি করার জন্য আমরা ইউজ করে থাকি। টু রিডিউস স্টিফনেস, ইয়ার্নের স্টিফনেসটাকে রিডিউস করার জন্য আমরা মূলত সফটওয়্যারটা ইউজ করে থাকি। এই সমস্ত কিছুকে তোমাদেরকে একটা ভিডিও দেখাইলে মনে হয় একটু ক্লিয়ার হইতো। সাইজিং এর কোনো ভিডিও দেখছো এর আগে, পুরো সাইজিং প্রসেস? জি স্যার, একটা দেখাইছিলেন। একটা দেখাইছিলাম না পুরো, এবং ওটা তো ছিল একটা ইয়ার টাইপের ছিল মনে হয়, একটা অ্যানিমেশন টাইপের ছিল, অর্থাৎ একটা মানে কোনো একটা ইনগ্রেডিয়েন্টের অ্যাডভার্টাইজমেন্ট ছিল মনে হয় কোনো একটা কোম্পানির। জি স্যার। আমি তোমাদেরকে স্যার। ডিসিপি একটা পয়েন্ট অ্যাড করতে বলেন, ওই পয়েন্টটার নাম কি স্যার? কোনটা? এখানে ফিল্ম ফরমেশন, এখানে লেখো টু ইনক্রিজ ফিল্ম ফরমেশন, ডিতে লেখো ওটা।
আমরা দাঁড়াও, আমি তোমাদেরকে একটু অল্প সময় আমি ওখানে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। কোথায় যেন দেখেছিলাম কালকে, দাঁড়াও। আচ্ছা, অর্ক কি আছে তোমাদের সাথে নাকি ফ্যাক্টরিতে গেছে আজকে? ইউনিট মৃধা, ও তো ফ্যাক্টরিতে আছে, ওর সাথে আমার কথা হয়েছে। অর্ক কি আছে না ফ্যাক্টরিতে গেছে? জানো কিছু তোমরা? আর অর্কই গেছে ফ্যাক্টরিতে। অর্ক গেছে সঙ্গে না? ঠিক আছে। সাইজিং ফ্যাক্টরি সব কিসের ফ্যাক্টরি? ওদেরকে একটা প্রজেক্টের কাজে পাঠাইছি। তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। এখানে একটা ম্যাগাজিন টাইপের বিম ক্রিল, যেটাকে আমরা বলতেছিলাম যে ক্রিলিং জোন, যেটা বিম গুলোকে স্টক পিছনে যেখান থেকে সাপ্লাই দেওয়া হবে ইয়ার্নটাকে, অর্থাৎ ওয়ার্পিং এর পরে এই বিম গুলো আমরা পেয়ে থাকি। বিম মাউন্টিং করা হয়েছে, বিম মাউন্টিংটা দেখানো হয়েছে এখানে, এবং লেট অফটা, বিমের লেট অফ যেটা হচ্ছে উইথড্রল। নিউমেটিক ব্রেক অ্যাসেম্বলি, অর্থাৎ নিউমেটিক্যালি এটাকে কন্ট্রোল করা হচ্ছে, এবং এটা একটা আলাদা কন্ট্রোল বক্স থাকে, এই দেখো কন্ট্রোল প্যানেল থাকে, এখান থেকে কন্ট্রোল করা হয়। জাস্ট নির্দিষ্ট একটা টেনশন আমি সেট করে দিলেই সেভাবে বিমগুলো ওই টেনশন মেনটেন করে সবসময় ইয়ার্নটাকে সাপ্লাই দেওয়া থাকে, এবং শীট ফর্মে এসে সবগুলো একত্রে দেখা যাচ্ছে, সবগুলো শীট একত্র হয়ে এরপর আমরা সাইজ বক্সে ইনপুট দিচ্ছি। এটা হলো সাইজ বক্সে চলে গেল, এবং উপরে গ্রিন কালার ওটা হলো আমাদের সিলিন্ডার ড্রায়ার সাইজ বক্স। ভার্টিক্যাল পুল আউট সিস্টেম হচ্ছে, এটা দেখো সোজা ভার্টিক্যালি উপরের দিকে বের হয়ে আসতেছে, এটাকে বলা হয়েছে। আর এখানে স্কুইজ রোলারটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে, এক্সিট স্কুইজ রোলার। এখানে একটা ফিল্টার থাকে, ইনগ্রেডিয়েন্ট গুলো যেখানে ইনপুট হচ্ছে সেখানে। গ্লাসের বক্সে যা আছে সবগুলো হচ্ছে ড্রাইং সিলিন্ডার, ড্রাই করার জন্য, শুকানোর জন্য এই সিলিন্ডার গুলো আমরা ইউজ করতেছি। এখানে অনেকগুলো ড্রাইং সিলিন্ডার আছে। ময়েশ্চার কন্ট্রোলের জন্য আমরা আলাদা একটা এখানে সেন্সর ইউজ করছি, দেখো 3টা সেন্সর আছে আলাদা আলাদা। এটা ময়েশ্চার কি পরিমাণ আছে ইয়ার্নে সে এটা সেন্স করে আলটিমেটলি বলে দিচ্ছে যে কি পরিমাণ আছে। আর এটা হলো লিজিং এর জন্য, আমরা বলছিলাম লিজ রড থাকে, দেখো সেপারেট হচ্ছে, সেপারেশনের জন্য এই লিজ রড গুলো থাকে, এবং এটাকে লিজিং জোন বলতেছি আমরা, ড্রাই লিজ সেকশন। এবং এটা হেড স্টক, যেখানে ফাইনাল বিম হবে আমাদের সাইজড বিম অথবা উইভার্স বিম। এবং এইভাবে প্রথম ফার্স্ট যে বিমের ভিতরে ইয়ার্নটাকে জড়ানো হয়, দেখো এটার প্রসেসটা দেখানো হয়েছে। বিমটা এখানে জাস্ট আটকানো হচ্ছে, বিমটা চাক ইন বলা হয়, এটাকে ফিক্স করে দিলাম। এবং এই দেখো বিমের ইয়ার্নগুলোকে প্রথমে এভাবে বিমের ভিতরে নট দিয়ে নেওয়া হয়, এবং স্টার্ট করতেছে সাইজিংটা। দেন বিমিং স্টার্ট হয়ে গেল। এখানে একটা সেফটি কার্টেন থাকে, জাস্ট যাতে করে অপারেটর বা কেউ যেন অ্যাক্সিডেন্ট না হয়, এই জন্য এটা প্রোটেক্ট করার জন্য। স্যার এটা ওয়ার্পিং হচ্ছে, জি, শেষে যেটা হলো বিমে জাস্ট জড়াচ্ছে। একটা স্ক্রিন সামনে চলে আসলো, যাতে করে একটা সেফটি গার্ডের জন্য আর কি, একটা গ্রিলের মতো আর কি, যাতে করে কেউ গিয়ে ভীমের সঙ্গে ধাক্কা না খায়। এটা কন্ট্রোল প্যানেল থাকবে আলাদা, এবং টোটাল মেশিনটা দেখো এখানে ব্যাক সাইডে যদি আমরা, এটা হলো ফ্রন্ট সাইড একেবারে মেশিনের। এবং উপরের দিকে দেখো, ওই যে তোমরা একটু খেয়াল করতেছো কিনা ওখানে, দেখো আমি একটু তোমাদেরকে স্পটলাইট দিয়ে যেটা দেখাইতে চাইতেছি আসলে,
এখানে দেখতে পাচ্ছো একটা কিছু একটা স্টিলের একটা বাথের মতো দেখা যাচ্ছে কিছু একটা এখানে। হ্যাঁ স্যার। এইটা হচ্ছে জি। মূলত আমাদের সাইজ কুকিং এর জন্য আমরা যে সমস্ত বাত ইউজ করে থাকি, অথবা আমরা যে কুকিং এর জন্য যে এলিমেন্ট গুলো ইউজ করে থাকি, তার মধ্যে একটা হচ্ছে যে এখানে একটা আছে, আর একটা হলো রিজার্ভার আছে, একটা ট্যাঙ্ক। এই ট্যাঙ্কের ভিতরে আমরা কুকিং করে থাকি, রান্না করে থাকি। এই কুকিংটা হয়ে থাকে মেনলি হলো স্টিমের মাধ্যমে। স্টিম দিয়ে আমরা এখানে হিটটাকে সাপ্লাই দিয়ে থাকি, স্টিম, এবং সেই সাথে আমাদের ইনগ্রেডিয়েন্ট গুলো দেখেন একজন ম্যানুয়ালি এটাকে ইনপুট দেয় এখানে। এই ইনগ্রেডিয়েন্ট গুলো এখানে পাইপের মাধ্যমে এবং এখানে কম্পিউটারাইজড, এবং এটাকে কন্ট্রোল করার জন্য এখানে ভালভ আছে ইন্ডিভিজুয়াল। এই ভালভের মাধ্যমে আমরা এখানে দেখো সাইজ বক্স আছে, সাইজ বক্সে ইনপুট হয় কন্টিনিউয়াস, এটা আসতে থাকে অ্যাকর্ডিং টু ইয়ার্নের কাউন্ট অনুযায়ী আমরা যেভাবে সেট করে দিই। অর্থাৎ সামনে এই যে এখানে যে মনিটরটা আছে দেখতেছিল, ডিসপ্লেটা আছে, ডিসপ্লেতে আমরা সেট করে দিব কত পার্সেন্ট আমাদের আমরা টেক আপ রাখতে চাইতেছি। ওইখানে ঠিক এইভাবে সেন্সর ওইভাবে সেট করা আছে, এই লিকারের হিসেবে ওই পরিমাণ আমাদেরকে এখানে ইনগ্রেডিয়েন্ট গুলো লিকার হিসেবে, লিকার ও ইনগ্রেডিয়েন্ট মিক্স হিসেবে এখানে চলে আসবে। এসে এই সাইজ বক্সে একটা নির্দিষ্ট লেভেল মেনটেন করে থাকবে সবসময়। যখনই কমে যাবে দেন আবার ভালভটা ওপেন হয়ে যাবে এবং এখান থেকে আবার এখানে পাইপের মাধ্যমে আবার চলে আসবে সাইজ বক্সে, এবং কন্টিনিউয়াস এটা হইতে থাকবে। দেখো এখানে দুইটা সাইজ বক্স দেখানো আছে, যে এখানে একটা সাইজ বক্স, এখানে একটা সাইজ বক্স, দুইটা সাইজ বক্স হয়ে স্ট্রেট এটা উপরের দিকে চলে যায়। হ্যাঁ, দ্য ভার্টিক্যাল পুল আউট বলতেছিলাম, এটা উপরের দিকে চলে গিয়ে দেখো এখানে অনেকগুলো প্রসেস পিছনে গিয়ে আবার সামনের দিকে আসতেছে। অর্থাৎ এখানে যদি আমরা চিন্তা করি যে প্রায় 11টা বা 12টা এখানে ইয়া থাকে, ড্রাইং সিলিন্ডার থাকে, সিলিন্ডার ড্রাইং থাকে। এই সিলিন্ডার ড্রাইং এর মধ্যে ড্রাই হয়ে এরপরে দেখো এদিক থেকে বের হয়ে আসতেছে, এবং এখানে এই যে তিনটা ময়েশ্চার কন্ট্রোল করার জন্য আমরা এখানে ময়েশ্চার সেন্সর লাগানো আছে তিনটা। ময়েশ্চার সেন্সরের পরে দেখো এখানে রড দেখতেছিলাম এর আগে, এই রডগুলোই ছিল আমাদের লিজ রড। এই জোনটাকে আমরা বলতেছি লিজিং জোন। দেন ফাইনালি এখানে এসে বিমিং জোনে বিম হতেছে, এবং বিমিং জোনে এখানে অপারেটর যেহেতু মুভ করে, অপারেটর চলাফেরা করে, এই জন্য এখানে একটা সেফটি গার্ড আমরা যেটা দেখলাম, একটা এখানে কার্টেন, সেফটি কার্টেন, এটা জাস্ট সামনে চলে আসে। এটা জাস্ট একটা মডার্ন মেশিন। আমরা যেটা বলতে চাইতেছিলাম যে ইনগ্রেডিয়েন্ট আমরা পড়াশোনা করতেছি, ইনগ্রেডিয়েন্ট গুলো নিয়ে আলোচনা করছি। এই ইনগ্রেডিয়েন্ট গুলো এই যে এখানে যে একজন পার্সন থাকে, উনি ম্যানুয়ালি অপারেটর, উনি ম্যানুয়ালি এটাকে ইনপুট দেয় এখানে, এবং এটা অটো স্টিরিং হইতে থাকে। অটোমেটিক স্টিরিং হওয়ার পর নির্দিষ্ট সময় পর নির্দিষ্ট ভিসকোসিটি যখন এটা গেইন করে, দেন এটা আমরা এই ভালভের মাধ্যমে এখানে ইনপুট দিয়ে থাকি।